নমস্কার, ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত। আজ আমরা যে ছোট গল্পটি পড়ব সেই গল্পটির নাম মুক্তি। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন। ওর ভালো নাম বোধহয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যুগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরে যুগী। নিস্তারিণীর স্বামী হরিযুগীর গ্রামের উত্তর মাঠে কলা বাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট একটা মণিহারি জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত কাঠ 1 পয়সা, ইত্যাদি ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো, কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতে নেই, অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাক সে কথা। হরিযুগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, পাঁচিল ঘেরা মাটির বাড়ি। অনেক পুষ্যি বাড়িতে 2 বেলা 15-16 খানা পাত পড়ে। হরিযুগীর মা, হরিযুগীর 2 ছোট ভাই, 1 বিধবা ভাগ্নি, তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল, ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ি, কোনোদিন অভাব হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসতো। গ্রামের মধ্যে সুন্দরী বৌঝির কথা উঠলে সকলেই বলতো, হরিযুগীর বউয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্থ ঘরের বউ। স্নান করে ভিজে কাপড়ে ঘোড়া কাঁখে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উত্তম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু ঘুরিয়ে দিত। এই গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময়ে উঁত বটের ছায়ায় প্রস্ফুট উঁত ফুলের মাদকতাময় সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘোড়া কাঁখে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা উঁত ফুলের সুবাস ছড়াবে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয় কি নয় করবার অমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসেবেও নিষ্কলঙ্ক ছিল, এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এই অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেত। তার সুনজরে একবার চিনি পড়বেন, তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। হেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্যবধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোকও লাগালে। হরিযুগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায়, তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল, তাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে। জাতমান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শখও তার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আর একজন লোক কিন্তু কথঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া। গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল সন্ধ্যার প্রাক্কালে। শীতকাল। হঠাৎ সে দেখলে কাদের একটা বউ ঘোড়া শুদ্ধ পা পিছলে পড়ে গেল। খুব সম্ভব তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকত, দেশের ঝি বউ সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে নিলে, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরেই সে দেখলে বধূটি মাটি থেকে উঠতে পারছে না। বোধহয় হাঁটু মচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর
সেই অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে বললে, ওঠো মা, আমার উপর ভর দিয়ে, কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী, সে ছিল যুগীপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভাঙতে হয়, খাড় কাচতে হয়, সংসারের কাজকর্মে সে অনলস অক্লান্ত। যেমনি পরিশ্রম করতে পারে তেমনি মুখরা, আর তেমনি সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সে নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে একছড়া সুপক্ক চাপা কলা ও নিজের হাতে তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুরকি পাঠিয়ে দিলে গোসাইপাড়া। বললে, আমার ছেলেকে দিয়ে এসোগে। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনোদিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনোদিন আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণীর 2-3 দিন ধরে চোখের জল থামেনি এই সংবাদ যখন সে প্রথম শুনলে। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টে গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীদের বাড়ির পশ্চিম উঠোনে ছোট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণ পাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পেছনের আমতলায় ওল তুলছে। এমন সময় বারুজ্যেদের মেয়ে খান্তমণি এসে বললে, ও যুগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বারুজ্যে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বলল, কি দিদিমণি? একটা কথা বলবো। কি বলো দিদিমণি? আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলাই শুকুচ্ছে না। কাল ধান ভেজে 2টো চিড়ে হয়েছিল। তোমাদের ঘরে চাল আছে, কাটাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলে তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। তারপরে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি, চাল ঘরে আছে। শাশুড়িকে লুকিয়ে দিতে হবে, দেখতে পেলে বড্ড বকবে আমারে। তা বকুকে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব। আর একবার বারুজ্যে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নাম ডাকওয়ালা গান্ডার বউ। শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধাত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বারুজ্যে বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছায়ায় নঠাকুরুন চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। ও গিয়ে বললে, ঠাকুরুন আসুন, আমাদের বাড়ির দাওয়াতে বসবেন। বড় বউ বকেছে বুঝি। নঠাকুরুন সুচিবে মানুষ। তাছাড়া বারুজ্যে বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়ি আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও। আমার কপালে যখন চিরদিনের, তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ যেদিন চটকতলায় চিতেই শোবে, সেই দিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কাল নাগিনী যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, চুপ করুন নগিন্নি, বউ শুনতে পেলি আমার স্তক রক্ষে রাখবে না। আসুন আপনি আমার বাড়িতে, এইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন নিপসে? নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে তার পা ধুইয়ে পিঁড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেবার খুব ইচ্ছে থাকলেও সে বুঝলে বড় ঘরের গিন্নি নঠাকুরুন এ বাড়িতে কোনো কিছু খাবে না, খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় একছড়া বর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছু নেই, কলা বাগান আছে,
কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারি নে। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মণিহারি জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবা বলো? ফুলন শাড়ি আনবো? না শোনো, ওসব না, একরকম আলতা উঠেছে, আজ মজুমদার বাড়িতে দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশিনিতে থাকে। কি একটা নাম বললে, ভুলে গিয়েছি। শিশিনিতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা। কাটির আগায় তুলো দেওয়া, তাতে করে মাখাতে হয়। ভালো কথা, তরুল আলতা, তরুল আলতা। দাম কত? 10 পয়সা। হ্যাঁ গা, আনবে এক শিশিনি আমার জন্যে? দেখবো এখন, গোটা 5 টাকা যদি খেয়ে দিয়ে মুনাফা রাখতে পারি, তবে এক শিশিনি ওই কি আলতা তোর জন্য ঠিক এনে দেব। এইভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণীর প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই তরল আলতা পায়ে দেয়। শূদ্র পাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেনি। আলতা পরবার সময় যে দেখত সেই অবাক হয়ে থাকত। হাজারি বুড়ি মাছ বেচতে এসেছে একদিন, সে অবাক হয়ে বললে, হ্যাঁ বড় বউ, ও শিশিনিতে কি কি মাখাচ্ছ পায়ে? নিস্তারিণীর সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসেছিল। একগাল হেসে বলল, এ আলতা দিদিমা, এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতাই তো দেখে এসেছি চিরকাল, শিশিনিতে আলতা থাকে কখনো শুনিনি। কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ। এমনি টুকটুকে রং, যেন জগদ্ধাত্রী পিতিমের মতো দেখাচ্ছে। এসব 30-35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের স্বাভাবিক অবস্থা আর নেই। হরিযুগী বহুদিন মারা গিয়েছে। হরিযুগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর আগে একদিনের জ্বরে হঠাৎ মারা যায়। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে এক বিধবা যা, যায়ের এক মেয়ে, এক ছেলে। 35 বছর আগের সেই উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ আর রোগগ্রস্তা শীর্ণকায়া মলিন বসনা প্রৌঢ়ার মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। হরিযুগের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সে গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে। ঘরের চালে খড় নেই। 3-4 জায়গায় খুঁটি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের ওপর উচ্ছে লতা গজিয়ে একদিকে ঢেকে রেখেছে। মাটির দেওয়ার খানিকটা ভেঙে পড়েছে, পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে সংসার চলে। সংসারের কর্তা, যার আয়ে সংসারের শ্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে সেই ছিল সংসারের কর্ত্রী, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মণিহারি দোকান আর কলা বাগান কোনো রকমে বজায় রেখেছিল। 3 বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানেই মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুরমা নাতিকে খুঁজতে বার হচ্ছে। এমন সময় বেলেডাঙ্গার 2 মুসলমান পথিক এসে খবর দিলে সাধন মুখ থুবড়ে কলা বাগানের ধারের পথের কাদার উপর পড়ে আছে। দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলে সাধন সত্যিই উপুর হয়ে কাদার উপর পড়ে, সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গা রাঙা। খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার 2 দিনেই মিটে গেল।
সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। ক্রমে বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযুগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পর বৎসরেই সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের, বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আর আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকত সে নেই। এখন তার নাম সাধনের মা, কেউ ডাকে পিন্টুর ঠাকুমা। পিন্টু সাধনের শিশুপুত্র। এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, পিন্টু। পিন্টু উঠোনের আমতলায় খেলা করছিল। কাছে এসে বললে, কি ঠাকুমা? তোর মাকে একবার ডেকে দে। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ 2 ভাত খাবো, বল তোর ঠাকুরমাকে। পুত্রবধূ ঝংকার দিয়ে বললে, ভাত বললি এমনি ভাত খাবা কোথা থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুরমাকে। তবে 1 গাল খই কি চিড়ে ভাজা যা হয় দে, এখন খিদেই মোলাম। হ্যাঁ, আমি তোমার জন্যই বামনপাড়ায় বেরুই, লোকের দৌড় দৌড়। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো তো বাপু। ওরা ওই রকম। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ, তাই সে ভাবে এক এক সময়ে। তারও একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো তার? আশ্চর্য। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বলি, হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর রয়েছে 24 প্রহরের জন্যে, ভাত খেলেই হলো অমনি? বলি, স্বামী খেয়েছ, পত্তুর খেয়েছ, দেওর খেয়েছ, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবু সে বললে, স্বামী পত্তুর তো তুমিও খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত মারো তো 3 বেলা, লজ্জা করে না বলতি? নিস্তারিণীর শাশুড়ি এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ডই বাঁধালে। সাধনের বউকে ডেকে বলে দিলে, ওকে কিচ্ছু খেতে দিবি না, আজকে বলে দিচ্ছি। এই সংসারে যে খাটবে সে খাবে। আমরা সবাই মায়ে ঝিয়ে খাটি, ও শুধু শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলে এ সংসার চলে না। তার উপর আবার যে সে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, চোখ হলদে, হাত পা ফুলছে, ও কি সহজ রোগ? ও আর উঠবেও না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামলে রাখতো, তারই আয়ে বারে শুদ্ধ খাওনি। সে কলা বাগান তদবির করতে গিয়েই বাছা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলের রক্ত জল করা কলা বাগান মণিহারি ব্যবসা ঘোচালে, এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয়ই দিতে হবে। বাসি আকার ছাই খেতে দেব? ডাইনি রাক্ষসী, আমার সংসার তো দৃষ্টিতে জ্বলে পুড়ে গেল। নইলে কি না ছিল, গোলা ভরা ধান ছিল না, হাড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল নাটা কি? উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযুগের ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলাই এই সংসারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতায় পাঠায়। গত বছরখানেক এ ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সে টাকাটা থেকে 20টা টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকাই পাশের গ্রাম থেকে দুধ কিনে এই গ্রামের ব্রাহ্মণপাড়ায় যোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনো দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তরের চাষা গাঁয়ে হাঁসের ডিম মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণপাড়ায় বিক্রির জন্য। নির্মলা নিজেও বসে থাকে না,
তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এ সংসারে এখন নির্মলার প্রতিপত্তিই বেশি। নিস্তারিণীর দিন সকল রকমেই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে, বলাইয়ের পয়সায় ওর ঠাকুরমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণীর শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তি রহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে, রোগের দুষ্ট ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযুগে বেঁচে থাকলে তার সে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শুনবার লোক কে আছে এ সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ ধবধবে ফর্সা, চোখ মুখ ভালোই, মাথায় এখনো এক ঢাল চুল, একটি চুলেও পা ধরেনি। যুগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারাও বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এই মাত্র 14 বছর বয়স। আজ 2 বছর হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ, আমায় কিনা রাক্ষসী ডাইনি বলে। আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমার স্বামী পুত্রের অন্ন উনি কোনোদিন বুঝি দাঁতে কাটেননি। নির্মলা বললে, সে তো তুমিও ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি 2টো ভাত। না, আজ না, তোমার গা ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি। আচ্ছা, এখন চুপ করো, বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো তখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে এ কথা ঠিকই, কি বিশ্রীর চেহারা হয়ে গিয়েছে তার। ওর দিকে যেন আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকাতে আরো দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, 2টি ভাত তাই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সময়ে সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু, 2টো পেয়ারা আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি না বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলে খেয়ে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে। ঠ্যাং ভেঙে দেব যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে এ বাড়ির লোক খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা বাঁশঝাড়গুলোর আগায় গিয়ে উঠেছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই ও চিঁচি করে প্রথমেই ডাকলে, পিন্টু, ও পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বলল, কি রামা, আমার জন্য সেই পেয়ারা আনলি? না ডামা, আনিসনি? ছেলে মানুষ, ভুলে গিয়েছিস? বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না। মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলে, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এ সময়ে বাড়িতে কেউ থাকে না। আরো 2বার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। আর বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বললে, হ্যাঁ জেঠাই মা, ডাকছিলে? নিস্তারিণী চিঁচি করতে করতে বললে, কাতরে কাতরে মরে গেলাম, তা যদি তোমাদের একজনও উত্তর দেবে। একজন এমন রোগী বাড়িতে রয়েছে, বস এখানে একটু। তারা ওর মায়ের মতো ছিপছিপে গরনের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কনে, পাশেই শ্বশুরবাড়ি। নবীন যুগীর ছেলে অভিলাষ তার স্বামী, এইমাত্র শ্বশুরবাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এক্ষুনি গরম মুরগি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামি নিয়ে আই মুরগি খেতে দেব।
এই জন্যেই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্য সে এখন এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বললে, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না, তোমার জামাই মুরকি মেখেছে, নিয়ে বেলডাঙায় ফিরি করতে বেরুবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়িতে কাজ করতে গিয়েছে, ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলি তলায় বসে বাসন মাজছে। একটু ডেকে দিয়ে যা দেখি মা। পরে সুর খুবই নিচু করে বললে, মা, দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার নাম যেন করিস নে। তারা বললে, সে আমি পারবো না, অসুখ হয়ে মুরগি খাবে কি? তারপর শেষকালে ঠাকুমা টের পেলে আমায় বউকে ভূত জ্বালাবে। আমি চললাম। ও বউ দিদি, শুনে যাও, জ্যাঠাইমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরে উঠোনে দাঁড়িয়ে বললে, বলি ডাকের ওপর ডাক কেন অত? আমার সংসারে কাজকর্ম নেই না, তোমার কাছে বসে থাকলে চলবে? কি বলছো বলো? নিস্তারিণী কাতর সুরে বললে, তা রাগ করিস নে আমার উপর বৌমা, আমায় দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি চলে? তবে আমি কি খাবো, খিদে পাই না। আমি জানি নে, আদিক্ষেতার কথা শোনো, খিদে পাই তো আমি কি করব? ঠাকুমা এলে বলো, ঠাকুমা না বললি আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়? একটু ডেকে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করছে দেখতে। পুত্রবধূ ঝঙ্কার দিয়ে বলে উঠল, অত সোহাগে কাজ নেই, ছেলের মাথা খেয়ে বসে আছে, এখন নাতিটি বা কি? নিস্তারিণী মিনতির সুরে বললে, অমন করে বলতে নেই বৌমা, তা দে ডেকে, কিছু হবে না, দে একবার ডেকে। পুত্রবধূ হাত নেড়ে বললে, না না, হবে না, তোমার পাণ্ডুর রোগ হয়েছে, বিশ্রী ছোঁয়াচে রোগ, আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, গেলি আমারই যাবে, তোমার আর কি। কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেলচিটে বালিশটা ভিজিয়ে দিলে। এমন কথাও লোকে লোকে বলে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলোখুড়োটুকু, ওই অবোধ শিশু। মা সাধবে কালী তার মঙ্গল করুন, মঙ্গল করুন, সেনা তার ঠাকুরমা। বৌমা বলে কিনা গেলে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুনবাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি, দেখি গা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্নের মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে ছোট বউ, তুই আবার আমায় ছুঁলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়, আজ আমায় বৌমা বলেছে। হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়, বল তুই। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বললে, চুপ করো, চুপ করো দিদি, সবই তোমার কপাল। পীরতিমের মতো বউ ছিলে, সব তো দেখেছি। স্বভাব চরিত্রের সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারেনি কোনোদিন। কেন, দেওরদের কোলে পিঠে করে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম, তোর স্বামী তখন 9 বছরের ছেলে, আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত, আর আমি হয়েছি নাকি ডাইনি? চুপ করো দিদি, এসব কথা আমি জানি, এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বললে, দুটো ভাত। না, আমায় বকিও না, সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম, দুটো মুড়ি নিয়ে এসেছি। শোন ছোট বউ, অভিলাষ আজ গরম মুরগি মেখেছে, তারা বলে গেল। না, সেসব হবে না, গুড়ের মুরগি জ্বর হলে খায় না। দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দিই, খেয়ে 1 ঘটি জল খেয়ে আজ রাত্রিটুকু পড়ে থাকো। শুনেছ কাণ্ড, বাজারে নাকি চালের পালি 1.5 টাকা, ভাত আর কাতি হবে না। বলাই আর কত রোজগার করবে, কি করে এই বিধবার পুরি চালাবে?
ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিষ্পৃহ, তবুও 1.5 টাকায় 1 পালি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরের মধ্যেও চমকে গেল। সেকালে যে তাদের গোলার ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু বাঁশশলা কি চামরমণি ধানের মন। মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 350 হয়ে উঠল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বউ, তুমি একটা কথা বলি, খাওয়া দাওয়ার বড্ড কষ্ট, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছায় তোমার কোনো অভাব নেই, গোলা আরো উঠলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালের খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করত না কখনো। কিন্তু তখনকার দিনে এই সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার উপর কথা বলবার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ নিয়ে এসে বললে, ও দিদি, খেয়ে নাও একটু দুধ। নিস্তারিণী বললে, আমার এখানে একটু বস ছোট বউ। কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই, এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের চিড়ে কুটতে হবে বারুজ্জেদের। তারপর আবার যে একা, সেই একা। সারা দিন রাত আজ 1 মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। 1 দিন 2 দিন করে কত দিন যে কাটল নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে, সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট্ট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটুও বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবল সবাই বকে, সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ বাঁশ ছাড়ে আম গাছের মাথায়। তেলাকুচু লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোঁতা উঠোনের রাঙা ডাঁটার শাক ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। জিজ্ঞেস করলে, ও বৌমা, এটা কি মাস? সে খুঁজে কি দরকার তোমার? বলো না বৌমা। শেষ ভাদ্র, তোমার কি হুঁশ পড়ে নাছে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল, খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার, তোমার কাছে গিয়ে ডাকলে, তা যদি একটি কথা বললে। বিকেলে ওপাড়ার বুধো গোয়ালার মা দেখা করতে এসে বললে, ও মা, এ কি চেহারা হয়ে গিয়েছে! আহা, কতদিন হয়েছে আসেনি। বলি, শুনছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদুরি হয়েছে বুঝি? পেট যে ফুলেছে বড্ড। সোনার পেট তেমে চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন হরি বিয়ে করে নিয়ে এলো, ওই আমতলায় দুধে আলতার পিঁড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একেবারে ঝলকা দিয়ে গেল যেন। সে চেহারার আর কিচ্ছু নেই। এমন নক্কি বউ, আহা, তার এত কষ্ট ছিল অদেষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিষ্পৃহ উদাসী হয়ে পড়েছে। এসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কি যেন কথা বলছে। সেকালের সে বড় বউ কোন কালে মরে হেজে গিয়েছে। সে রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ কোথায় আজ? কেবল খেতে ইচ্ছে হয়। পান্তা ভাত কতকাল খায়নি, কেউ দেয় না, দেখাই করে না এসে।
সন্ধ্যার পরে নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনির বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি কি? চুপ করো, দুটো তালের বড়া বড় গিন্নি ভাজছে, তা আমাকে খেতে দিলে। গতকাল খাইনি, দিয়ে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বললে, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই। অমন ফুলে ঢোল হয়েছে, পাপের দেহ, তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোনকালে। নির্মলা ধমক দিয়ে বললে, অমন বলিস নে বৌমা, মুখে পোকা পড়বে। সতী লক্ষ্মী মেয়ের নামে কিছু বলিস না। তোর আপন শাশুড়ি না, তুই ওসব কথা মুখে বের করিস কি করে? আজই না হয় ও অমন হয়ে গিয়েছে, ও যে কি ছিল আমি সব দেখেছি। এই সংসারের যা কিছু ঝক্কি চিরকাল ওই তো কুইয়েছে। দেহরদের মানুষ করা, বিয়ে থাওয়া দেওয়া, ও না থাকলে সংসার টিকত না। আজ না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বললে, হোমকে যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর ওপর আমার এতটুকু চেদ্দা নেই, যতই বলো। ও খেয়েছে? কি বলিস বৌমা? ও ছেলে খেয়েছে? যাবার অদিষ্টে যাই চলে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি তুই সোয়ামী খেয়েছিস। এই কথার উত্তরে খুড়শাশুড়ি ও বউয়ের তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়ে ওঠে, তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই কাছে আসতে চায় না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাওয়ার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাওনি যে, খাইয়ে দেব? নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও, বললে, তাই দিয়ে বৌমা। সাধনের বউ ভাত খাইয়ে এঁটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বলল, ঠাকুর, ওকে মুক্তি দাও, বড় কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনি হলো। যাকে অবোধ বালিকার মতো আবদারের সুরে বললে, দুটো পান্ত ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল পরদিন দুপুর থেকে। সে অসুখের ঘোরে কোন বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। বারুজ্যেদের নগিন্নি যেন এসে হেসে হেসে বলছেন, আমায় আজ 2 কাঠা চাল ধার দিতে হবে বউ, বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? যেসব লোক কতকাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিনরাত ওর বিছানার চারপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন শরৎ অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, কলা বিক্রির তরুণ টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও, আর এই ইলিশ মাছটা ভারী সস্তা আজ হাটে। ও সব দুঃখ, সব অপমান অনাদরের দিনের হঠাৎ আজ এমন অপ্রত্যাশিতভাবে অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন, কোনটা সত্য। সে এক গাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বলে, সতীনক্কি স্বর্গে চলে গেল, বৌমা পায়ের ধুলো নে। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় জায়ের পায়ে হাত ঠেকায়। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ
আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।